প্রাইমারিতে দুর্নীতি এসএসসির থেকে বেশি হয়েছে। তৃণমূলের নেতা শুধুমাত্র তাদের কথায় বহু লোককে চাকরি দেওয়া হয়েছে। চিটিংবাজি গ্রস লেভেলে যদি ধরতে হয়, আমি বলবো এসএসসির ডবল চাকরি যাওয়ার কথা প্রাইমারিতে। সমিতা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, আমরা দেখলাম গতকাল বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে আমরা দেখলাম 32,000 যে প্রাথমিক চাকরি তার মামলা। সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে বলা হলো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি বলতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা প্রমাণ করে দিল যে তৃণমূল সরকার এখন প্রাথমিক শিক্ষা পর্ষদটাকেও চালাচ্ছে। কারণ কি, আমি আগে একাডেমিক একটা কথা বলি কিছুটা, যেহেতু আমি একজন লয়ার, আইনের কথাগুলো বলে নি। এসএসসির মামলায় কোর্ট বলেছিল, সুপ্রিম কোর্ট একটা পর্যায়ে বলেছিল যে দুর্নীতি এসএসসি যেটা বলছে হয়েছে সেটা প্রকাশ করা হোক, এবং রাজ্য সরকার সিবিআই যদি একই সংখ্যাটা বলে তাহলে সেগুলো বাদ দিয়ে আমরা বাকিগুলোকে রাখতে পারি। এখন এই প্রাথমিক শিক্ষা পর্ষদে কালকে যে কথাগুলো বলা হয়েছে, এতে আমি একটা জিনিস পুরোপুরি আমার কাছে পরিষ্কার, কি জানেন, যে এত জায়গায় কেসটা হওয়ার পর হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেছে, আবার হাইকোর্টে ফেরত এসছে, পুরো চিত্রনাট্য লেখা হচ্ছে এসএসসির মতন। প্রাথমিক শিক্ষা পর্ষদের কথায় কিছুই হবে না। ওরা দুর্নীতি মানতে নারাজ কি নারাজ নয় সেটা পরে দেখা যাবে। তার কারণ হচ্ছে সিবিআই তদন্ত বন্ধ হয়নি, এবং সিবিআই তাদের রিপোর্ট একদিন না একদিন পেশ করবে, অলরেডি করেছে, ভবিষ্যতেও করবে। তার ভিত্তিতে বিচার হবে, তারপরে দেখা যাবে প্রাথমিক পর্ষদ দুর্নীতি করেছে নাকি করেনি, সেটা তখন বিচার হবে। পর্ষদ তো বলছে যে বারবার দুর্নীতি বললে দুর্নীতি প্রমাণ হয় না। পর্ষদ আজকে অনেক কিছুই বলবে, কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, পর্ষদ বলল বলেই যে দুর্নীতি হয়নি এর প্রমাণ তো আপনার কাছে নেই। আমি আপনাকে বলবো প্রাইমারিতে দুর্নীতি এসএসসির থেকে বেশি হয়েছে। প্রাইমারিতে আমি আপনাকে বলছি, কয়েকজন নেতা, তৃণমূলের নেতা, শুধুমাত্র তাদের কথায় বহু লোককে চাকরি দেওয়া হয়েছে। ক্যানিংয়ে, ভাঙড়ে, বারাসাতে, ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গায় না, দক্ষিণ চব্বিশ পরগনায় সব থেকে বেশি। ভাঙড়ে যে দুটো বড় চোর বসে আছে তৃণমূলের, এদের অঙ্গুলি হেলনে কতগুলো চাকরি হয়েছে তার হিসাব খুব তাড়াতাড়ি এই হাইকোর্টের কাছে এসে পৌঁছাবে, যখন এই মামলা হাইকোর্টে হবে। পর্ষদ বলছে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে, সেটাও প্রমাণ করতে হবে। সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে, সেটাও প্রমাণ করতে হবে। এবং সেই সঙ্গে তারা বলছে যে ক্ষমতার অপব্যবহার দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। দেখুন, তারা কি বলছে সেটা আপনার মিডিয়ার কাছে একটা বিচার্য বিষয় হতে পারে, বা আপনাদের কাছে সেটা একটা হট ফেভারিট টপিক হতে পারে, কিন্তু মহামান্য আদালতের কাছে তাদের বক্তব্যই শেষ কথা নয়। দুর্নীতি হয়নি এ কথা তারা আগেও অনেকবার বলেছে। রাজ্য সরকার চিরকালই বলে গেছে সব ফেয়ার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তা সত্ত্বেও কেন সিবিআই তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছিল এই কেসে আমি জানতে চাই, যারা বলছেন দুর্নীতি হয়নি, এবং কেন সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তটা রাজ্য সরকারের আজে বাজে কথায় বন্ধ করলো না, বা কালকে দুর্নীতি হয়নি পর্ষদ যখন বলল, হাইকোর্ট তাহলে সিবিআই তদন্তটাকে স্টপ করলো না কেন? আমি এটা জানতে চাই পর্ষদের কাছে। অ্যাকচুয়ালি পর্ষদ যে তৃণমূল চালায় এবং তৃণমূল যে দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কালকের ঘটনা হচ্ছে সেটাকে আরো বড় প্রমাণ দিল। এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করে যে ধরনের আজে বাজে কথাগুলো বলা হচ্ছে, উনি যখন সিটে ছিলেন, আমি মনে করি কোনো একজন বিচারপতি তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রায় দিয়েছেন, এটা যারা বলছেন তাদের থেকে খারাপ জুডিশিয়ারির কাছে আর কেউ নেই। এই লোকগুলোকে আইডেন্টিফাই করে সরাসরি এদের নামে রুল ইস্যু করে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। এখন উনি একটা রাজনৈতিক দলের
সঙ্গে রয়েছেন সেই ইস্যু আলাদা, কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে থাকবেন বলে উনি ওই রায় দিয়েছেন আমি এই কথাটা মানতে পারি না। যারা বলছেন আমি তীব্র প্রতিবাদ জানাই, এদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না আমি এটাই জানতে চাই। পর্ষদের পক্ষ থেকে যে আইনজীবী তিনি বলছেন যে প্রাক্তন যিনি বিচারপতি ছিলেন তিনি নাকি হচ্ছে নিজেই তদন্তকারী সংস্থার মতো আচরণ করেছেন। দেখুন, বারবার একই কথা বলতে ভালো লাগে না, তার কারণ হচ্ছে যে তৃণমূলের চিটিংবাজি দেখতে দেখতে আমরা ক্লান্ত, পরিশ্রান্ত। সেই আইনজীবী যিনি আছেন না কেন, সেই আইনজীবী তিনি পর্ষদের কাছ থেকে তার মামলার যে ফিটা নেন সেটা হচ্ছে এই রাজ্য সরকারের প্রদেয় ফি। সুতরাং তাকে পর্ষদের হয়ে আজকে মিথ্যে কথাগুলো না বললে কালকে তাকে সরিয়ে অন্য কাউকে দেওয়া হবে। সুতরাং চোর চিটিংবাজদের জন্য তাদেরকে আজকে সাফার করতে হচ্ছে, কিছু করার নেই। তারা মন থেকে এটা বিশ্বাস করেন বলে আমি অন্তত মনে করি না, কারণ এই এসএসসির যারা সরকারি আইনজীবী তারা যখন আমাদের সঙ্গে অফ দ্য রেকর্ড কথা বলেন, তারাও আমাদের সিনিয়র বন্ধুবান্ধব যারা এখানে লড়েছেন, তারাও বলেছেন যে দুর্নীতি যে হয়েছে, আমি আপনাকে আজ একটা তথ্য দিচ্ছি, একটা গোপন তথ্য দিচ্ছি। অনেকে তো অনেক কিছু বলছেন, একটা গোপন তথ্য দিচ্ছি। রাজ্য সরকারের অ্যাডভোকেট মনু সিংভি ফাইনাল হিয়ারিং এর আগে সুপ্রিম কোর্টে আলোচনা করেছিলেন তার ঘনিষ্ঠ মহলে যে আমরা মেনে নিই এসএসসি এতগুলো চাকরি বিক্রি হয়েছে বা এতগুলো চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কোনো এক অদৃশ্য হাত শান্তিনিকেতন বিল্ডিং বা নবান্নের 14 তলায় বসা বা চেতলার বাড়িতে থাকা সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তাকে সেই কথাটা বলতে দেয়নি। আপনি তদন্ত করে দেখতে পারেন, এবং সত্যতা এতদিন পর্যন্ত প্রকাশ হয়নি, ক্রমশ প্রকাশ্য সবকিছু প্রকাশ হবে। এখানে প্রশ্ন উঠছে, আমরা দেখলাম গতকাল বারবার আগের আইনজীবী মানে আগের বিচারপতি তাকে বারবার কেন তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, ঠিক কেন? যেহেতু তিনি একজন বিজেপির তিনি এখন মেম্বার অফ পার্লামেন্ট, সেই জন্য আজকে বলা হচ্ছে যে তার ওই দিকে যাবেন বলে তিনি এই রায় দিয়েছেন। লজ্জাজনক, যারা বলছেন তাদের থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আজকে যেহেতু তারা বুঝতে পারছে আরো বড় দুর্নীতি সামনে চলে আসছে, সেই জন্য একটাকে তারা খাড়া করছে। শুনুন, মন্ত্রিসভার জেলে যাওয়া সময়ের অপেক্ষা, নিউম্যারেটিক একটা জায়গা বাঁচিয়ে দিয়েছে, সুপার নিউমারিক পোস্ট একটা জায়গাকে বাঁচিয়ে দিয়েছে, বারবার সব জায়গা বাঁচাতে পারবে না। আপনি তো দেখলেন এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে কি বক্তব্য দিল আজকে, এটা তো আমরা দেখেছি যে যারা র্যাঙ্ক জাম্প করেছে মানে যারা টেন্টেড তারা পরীক্ষাতেই বসতে পারবে না, তার মানে বাকিদের পরীক্ষা দিতে হবে। তার মানে রাজ্য সরকার যে মিথ্যে কথাগুলো বলে আসছিল এবং মুখ্যমন্ত্রী আমি কাউ চাকরি খাবো না, আমি কারোর চাকরি এই করব না, এর থেকে বড় মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কেউ নেই। আমি এই রাজ্যে থাকি, উনার রাজ্যে থাকি, কিন্তু উনার থেকে বড় মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষে কেউ আসেনি এবং ভবিষ্যতেও আসবে বলে মনে হয় না। পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। উনি গেম করছেন, রাজনীতি করছেন 26 সালে যেভাবে হোক ক্ষমতায় থাকার জন্য। স্টুডেন্টদের লাইফ উনি খারাপ করেছেন, টিচারদের লাইফ উনি নষ্ট করেছেন। কোথায় গেছে টাকা? প্রত্যেকে বলেছে এটা শান্তিনিকেতন বিল্ডিং এর নিচে যে পুলিশগুলো বসে থাকে, পুলিশ অফিসাররা বসে থাকে, কত টাকা মাইনে তাদেরকে এক্সট্রা দেওয়া, কেন তারা বসবে? তাহলে আমি তো বলবো বিজেপি থেকে শুরু করে তৃণমূলের অন্য এমএলএ এমপি যতজন রয়েছেন প্রত্যেকে ওই প্রোটেকশন চান, কেন দেওয়া হবে না? তৃণমূলের অন্য এমএলএ এমপিরাও কেন প্রোটেকশন পাবেন না? ওনার বাড়ির লোক বলে ওই প্রোটেকশন পাবেন কেন? পুলিশের সিদ্ধারা যে নেই এটা প্রমাণ হচ্ছে তাই, আর পুলিশ মন্ত্রী উনি বলেই আজকে ওই ঘটনা। সাধারণ মানুষের বাড়িতে পুলিশ গিয়ে এনকোয়ারি করে, পুলিশ গিয়ে তাদেরকে হ্যাকেল করে, ঠিক আছে, আর ওনার ওই চিটিংবাজির টাকা পাহারা দেয় ওই পুলিশ মন্ত্রীর নির্দেশে তার ভাইপোর টাকা পাহারা দিচ্ছে ওই পুলিশগুলো। সমস্ত জায়গা তদন্ত, সিবিআই এর সঙ্গে সেটিং হয়ে যাচ্ছে বলে আজকে তার বাড়িতে তদন্ত হয় না, প্রতিটা কেসে তার নাম। কত চার্জশিটে তার, আচ্ছা জাস্টিস চন্দ্রচূড় যার নাম দেখে ভিউ ভালো হয়ে গেছিলেন, নিশ্চয়ই ওই চিটিংবাজ সঞ্জয় রায়ের নাম নয়? সেইটা প্রকাশ্যে এলো না কেন? সেটিং এমন একটা জায়গায় আপনি কিছু করতে পারবেন না। আমি অন্য সব কেস ছেড়ে দিলাম,
এই স্টুডেন্টদের ভবিষ্যৎ, যে একটা চাকরি, টিচার, তারা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ যারা নষ্ট করেছে তাদের ভবিষ্যৎও শেষ হয়ে যাওয়া দরকার, তাদের বাকি জীবনটা জেলে থাকা দরকার। তার জন্য দরকার হলে হাইকোর্টে মামলা হবে, দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি আমরা মামলা করব, তাদেরও জীবন জেলেই পচবে যাদের। এবং আপনারা দেখুন, ওই যে সবই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, সবই উদ্দেশ্য প্রণোদিত। বিকাশ বাবু যেহেতু এটা নিয়ে এত লড়াই করেছেন, তিনি যেহেতু একজন বড় সিনিয়র অ্যাডভোকেট, আজকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কুণাল ঘোষ থেকে শুরু করে এই লোকগুলো, আজকে কুণাল ঘোষ যে নাটকীয় কথা বলেছে, কেন তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি? কোর্টে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি কারণ তার চিটিংবাজিটা ধরা পড়ে গেছে। আপনিও সব ঢপের কীর্তন মানলেই হয় না, তার হাইকোর্টে এসে এই নাটকীয় গল্পগুলো করলে হয় না। আজকে এই কুণাল ঘোষের জেল যাত্রা মাননীয়া বাঁচাতে পারবেন বলে আমার মনে হয় না। দেখা যাক, পরবর্তীকালে আবার সেটিং হতে পারে, কারণ রাজনীতির গল্প আছে তো। কিন্তু যে ঘটনাগুলো ঘটে চলেছে, এই দায় থেকে রাজ্য সরকার কখনোই নিজেদেরকে আড়াল করতে পারে না। এই যে তাহলে এই ৩২,০০০ প্রাথমিক যারা শিক্ষক রয়েছেন তাদের ভবিষ্যৎটা কি? যেখানে পর্ষদই বলছে যে দুর্নীতি হয়েছে, তারা মানতেই চাচ্ছেন। আমি জানি না তাদের ভবিষ্যৎ কি। তাদের উচিত আমি এটাকে আপনার চ্যানেলে এর আগে প্রিভিয়াসলি একটা ইন্টারভিউতে বলেছিলাম, প্রাইমারির যে চাকরি, স্বচ্ছতাটা প্রাইমারির চাকরিতে বেশি আছে, এইটুকু আমি মনে করি। কিছু মামলা যা আমি করেছি তাতে আমার মনে হয়েছে এসএসসির থেকে প্রাইমারি চাকরির স্বচ্ছতাটা বেশি আছে। কারণ লোকটা চিটিংবাজ হলেও আইনজ্ঞ ছিল। আমি মানিক ভট্টাচার্যের কথা বলছি, একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন, যার জন্য তিনি কিছু আইনি বুদ্ধি অ্যাপ্লাই করেছিলেন। চিটিংবাজিটা করলেও আইনের মোড়কে করেছিলেন, যার জন্য চট করে যাতে ধরা না পড়ে। এসএসসিটা যেমন খুল্লা হয়েছে, এটাকে আইনের মোড়কে করা হয়েছে। চিটিংবাজি গ্রস লেভেলে যদি ধরতে হয়, আমি বলবো এসএসসির ডবল চাকরি যাওয়ার কথা প্রাইমারিতে। কিন্তু এখন সময় এসেছে, এখনো এই টিচাররা রাজ্য সরকার এবং প্রাইমারি বোর্ডকে চাপ দিয়ে যোগ্য অযোগ্য লিস্ট যদি না ধরাতে পারে, এদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা আলোকিত আমার মনে হচ্ছে না। 16 সালের প্যানেলের মতন হবে কিনা সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই এসএসসির চাকরির মতনও হয়ে যেতে পারে, এই টিচারদের মতন হয়ে যেতে পারে। ওই টেন্টেড নন টেন্টেড এই সমস্ত গল্প চলে যাবে, আবার জটিলতা তৈরি হবে, পরীক্ষা দিতে বলবে, অনেক রকম সমস্যা তৈরি হয়ে যাবে। বাট এইটুকু আমি বলবো আপনাকে, প্রাইমারির স্বচ্ছতা, কারণ ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করেনি, আজকে ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য সিবিআইটা হতে পেরেছে। আপনি জানেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলা ওয়াইজ প্রত্যেকটা ক্যান্ডিডেট কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেই লিস্ট পর্যন্ত পর্ষদ প্রকাশ করতে বাধ্য হয়েছে, এবং সেখানেই প্রচুর গন্ডগোল ধরা পড়েছে। কি করে পর্ষদ জোর গলায় বলে? মিথ্যে কথা বলার একটা লিমিট থাকা দরকার। সেই লিমিটটা যখন কেউ ক্রস করে যায়, তখন জনগণ একসময় তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে।